আসসালামু আলাইকুম। তো এই চ্যাপ্টারের টাইটেল সেটা হচ্ছে দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচার অফ অর্গানাইজেশনস। তো এনভায়রনমেন্ট কি সেই সম্পর্কে আমাদের ধারণা ইতিমধ্যেই আছে, কারণ এই শব্দটি আমরা বাংলা ভাষায় বহুল ব্যবহার করে থাকি। আমরা স্কুল লেভেলের বইতে পরিবেশ কি এই সম্পর্কে ডেফিনেশনও শিখেছিলাম। সেখানে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। তো অ্যাকচুয়ালি কথাটা পুরোপুরি ঠিক, তবে আমরা আরেকটু অ্যাডভান্সড ওয়েতে এই ডেফিনেশনটা জানার চেষ্টা করি। এনভায়রনমেন্ট হলো একটা অর্গানাইজেশনকে যেসব এলিমেন্ট এফেক্ট করবে অথবা অর্গানাইজেশন যাদেরকে এফেক্ট করবে ওই এলিমেন্টগুলির সেট হচ্ছে এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে environment is the set of elements that is affected by the organization or organization is affected by those elements. আমরা ফিগার 3.1 এ একটা টোটাল এনভায়রনমেন্টাল এলিমেন্টস গুলি একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি। এই এলিমেন্ট গুলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, এবং এক্সটার্নালকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, টাস্ক এনভায়রনমেন্ট এন্ড জেনারেল এনভায়রনমেন্ট। সো ইন্টারনাল এবং এক্সটার্নাল এর মধ্যে ডিফারেন্সটা কি? ইন্টারনাল এবং এক্সটার্নাল এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্টাল এলিমেন্টস গুলি সাধারণত কন্ট্রোলেবল বাই দ্য অর্গানাইজেশন, আর এক্সটার্নাল এনভায়রনমেন্টাল এলিমেন্টস গুলি হচ্ছে বিয়ন্ড দ্য কন্ট্রোল অর আনকন্ট্রোলেবল বাই দ্য অর্গানাইজেশন। তো আমরা এখন এক্সটার্নাল এনভায়রনমেন্ট সম্পর্কে আলোচনা করব। এক্সটার্নাল এনভায়রনমেন্টাল এলিমেন্টস গুলি এখানে 5 ভাগে ভাগ করা হয়েছে: টেকনোলজিক্যাল ডাইমেনশন, ইকোনমিক ডাইমেনশন, সোশিও কালচারাল ডাইমেনশন, পলিটিক্যাল লিগ্যাল ডাইমেনশন এন্ড ইন্টারন্যাশনাল ডাইমেনশন। তো প্রথমে আসি টেকনোলজিক্যাল ডাইমেনশন কি। টেকনোলজিক্যাল ডাইমেনশন বলতে বোঝায় যে ইনভেনশন অফ নিউ টেকনোলজিস। তো এটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট কেন? তো এক্সটার্নাল বলতে আমরা আগে বলেছি এগুলো হচ্ছে আনকন্ট্রোলেবল বাই দ্য অর্গানাইজেশন। নতুন নতুন আবিষ্কার এবং প্রোডাক্ট আপগ্রেডেশন বা সায়েন্টিফিক মেথডের আপগ্রেডেশন এবং ইনভেনশন অফ নিউ টেকনোলজি is not dependent on a specific organization. অর্গানাইজেশন এই টেকনোলজির অ্যাডভান্সমেন্টকে থামায় দিতে পারে না, কারণ টেকনোলজি নিজস্ব গতিতে চলতে থাকবে, নতুন নতুন ইনভেনশন মার্কেটে আসবে। অর্গানাইজেশনকে সেই সব ইনভেনশনের সাথে অ্যাডাপ্ট করে চলতে হবে। যে অর্গানাইজেশন এই অ্যাডাপ্টেশন করতে পারবে না তারা মার্কেটেও টিকে থাকতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে টেকনোলজি অনবরত অর্গানাইজেশনকে একটা চাপে রাখে এবং ওই চাপের কারণে অর্গানাইজেশন নতুন টেকনোলজিকে গ্রহণ করতে বাধ্য হয়। আজ থেকে 25 বছর আগে বিভিন্ন অফিস আদালতে কম্পিউটার ছিল না, তারা টাইপরাইটার মেশিন দিয়ে কাজ করত, বিভিন্ন ডকুমেন্ট টাইপ করত। তো সেখানে পরবর্তীতে যখন মার্কেটে কম্পিউটার আসলো, তো অর্গানাইজেশনগুলি তখন ওই টাইপরাইটার মেশিনকে আপনার কম্পিউটার দিয়ে রিপ্লেস করলো। তো এখন যে অর্গানাইজেশন এই নতুন টেকনোলজি বা আমরা এই ক্ষেত্রে বলতে পারি কম্পিউটারকে অ্যাকসেপ্ট করবে না, তাদের প্রোডাক্টিভিটি ডেফিনেটলি ডিক্রিজ করবে, ফলে তারা মার্কেটে টিকে থাকতে পারবে না। তেমনি নতুন টেকনোলজি, যেমন ধরি আমরা স্টিম ইঞ্জিনের আবিষ্কারের ফলে যে একটা রেভুলেশন শুরু হলো, সেই রেভুলেশনের ফলে এর পূর্বের যে টেকনোলজি ছিল সেই টেকনোলজিগুলি আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে লাগলো। তো এটা স্বাভাবিক, যদি বেটার টেকনোলজি মার্কেটে আসে যেটার প্রোডাক্টিভিটি বেশি, যেগুলোর এফিসিয়েন্সি বেশি, যেগুলির এরর কম,
সেই সব টেকনোলজি মার্কেটে প্রিভেল করবে এবং অর্গানাইজেশন এসবের চাপে থাকে। টেকনোলজির কিভাবে চাপ সৃষ্টি করে টেকনোলজি, সেটা আমরা একটা এক্সাম্পল দিতে পারি। যেমন ধরেন, আপনি একটা মেশিন কিনেছেন আপনার ফ্যাক্টরির জন্য, যে মেশিন দিয়ে আপনি ডেইলি 1000 ইউনিট প্রোডাক্ট উৎপাদন করতে পারেন। এখন এই মেশিনটা ধরেন আপনি অনেক খরচ করে কিনেছেন। ফর এক্সাম্পল আমরা ধরে নেই এটা ধরেন 1 কোটি টাকা দিয়ে কিনেছেন। তো আপনি যখন কিনেছেন তখন এটা একটা প্রজেকশন করেছিলেন যে এই 1 কোটি টাকা দিয়ে যে আমি মেশিনটা কিনছি, এটার ফলে আমি এই মেশিনটা আগামী 3 বছর ইউজ করব, ফলে এই মেশিনের দাম পুরোপুরি উঠে আসবে, আমার প্রোডাক্টিভিটিও ভালো হবে, প্রোডাক্ট কোয়ালিটিও ভালো হবে। কিন্তু বাস্তবে যদি দেখেন 1 বছর পর বাজারে নতুন আরেক ধরনের মেশিন চলে আসলো, যেই মেশিনের প্রোডাক্টিভিটি আরো বেশি, যেটার এফিসিয়েন্সি অনেক বেশি। তো সেই অবস্থায় আপনি কি করবেন? আপনি তখন একটা রিস্কের মধ্যে পড়ে যাবেন, কারণ যে 1 কোটি টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা কিনেছিলেন বা মেশিনটা কিনেছিলেন, সেই মেশিন থেকে আপনার এখনো রিটার্ন পুরোপুরি আসে নাই, মানে প্রফিট পুরোপুরি আসে নাই, যেটা মেশিনের কস্টকে কভার করতে পারে। তো এখন এই নতুন টেকনোলজি আসার ফলে দেখা যাবে যে আপনার কম্পিটিটররা এই নতুন টেকনোলজিটা গ্রহণ করে ফেলছে, ফলে তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, তারা আপনার চাইতেও কম খরচে প্রোডাক্ট উৎপাদন করতে পারবে, ফলে তাদের প্রোডাক্ট বেশি বিক্রি হবে এবং আপনার প্রোডাক্ট তখন কম বিক্রি হবে। তো আপনি কি তখন কি করবেন? আগের মেশিনটা, আপনি কি নতুন মেশিন কিনবেন নাকি কিনবেন না? তো দিস ইজ এ রিস্কি ডিসিশন। তো আলটিমেটলি বলা যায় যে আপনাকেও নতুন মেশিনটা কিনতে হবে এবং পুরাতন মেশিনটা আর ইউজ করা যাবে না যদি আপনি মার্কেটে টিকে থাকতে চান। তো এভাবে টেকনোলজিক্যাল ডাইমেনশন বিভিন্ন অর্গানাইজেশনকে কি করে এফেক্ট করে থাকে। এরপর আসেন ইকোনমিক ডাইমেনশন। ইকোনমিক ডাইমেনশন বলতে এখানে ওভারঅল কন্ডিশন অফ দ্য ইকোনমি অফ এ কান্ট্রিকে বোঝানো হয়েছে। ইকোনমিক ডাইমেনশন বিষয়টা এরকম যে একটা দেশের ইকোনমি যদি ভালো হয় তাহলে এটা সব ধরনের অর্গানাইজেশনের জন্যই ভালো। ইকোনমিক ডাইমেনশন বিষয়টা এরকম যে একটা দেশে ইকোনমি যদি ভালো হয় তাহলে সেখানে নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, ফলে মানুষও ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, প্রোডাক্টিভিটি বাড়বে, বেকারত্ব কম হবে। সেই প্রোডাক্ট গুলি আবার মানুষের কাছে ডিস্ট্রিবিউট হলে সবার লাইফ স্ট্যান্ডার্ড বাড়তে থাকবে, ফলে তাদের লাইফ স্ট্যান্ডার্ড যদি বাড়ে, মানুষের রোগ কম হবে, তাদের স্বাস্থ্য ভালো থাকবে, ফলে তারা আবার ভালোভাবে কি করতে পারবে, পরিশ্রম করে ইকোনমিকে আরো বেশি আপলিফট করতে পারবে। তো এই যে ইকোনমিক ডাইমেনশন, এটা কিভাবে বোঝা যায় যে ভালো নাকি খারাপ? বোঝার অনেক প্যারামিটার আছে, সেগুলি আমরা দেখলে বুঝতে পারবো। যেমন ধরেন, যদি দেখি যে জিডিপির পরিমাণ দেখতে হবে, জিডিপি পার ক্যাপিটা, তার মানে মাথা পিছু আয় দেখতে হবে, তারপর আনএমপ্লয়মেন্ট রেট দেখতে হবে। এগুলি যদি সব ভালো থাকে, তারপর প্লাস ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি ঠিক থাকে, কমিউনিকেশন সিস্টেম যদি ভালো থাকে, এইগুলি ভালো থাকলে দেখবেন যে ওইসব দেশে, ওইসব কান্ট্রিতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। আবার যেসব দেশে জিডিপি কম, জিডিপির গ্রোথ রেটও কম, ধরেন ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস ভালো নাই, কমিউনিকেশনের প্রবলেম আছে, পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম আছে, তো সেসব কান্ট্রিতে নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না। এরপর আসেন সোশিও কালচারাল ডাইমেনশন। একটা অর্গানাইজেশন যে সোসাইটিতে অবস্থান করে, সেই সোসাইটির কালচারাল ভ্যালুর কথা বলা হয়েছে। সাথে সাথে যে সোসাইটির জন্য আপনি প্রোডাক্ট সেল করতে চান, ওই সোসাইটির ভ্যালু এখানে কাউন্ট করা হয়েছে। তো এটা এক্সাম্পলটা এরকম, আপনি যে সোসাইটিতে অবস্থান করবেন, তার মানে একটা অর্গানাইজেশন যে সোসাইটিতে অবস্থান করবে, তাকে অবশ্যই ওই সোসাইটির নিয়ম কানুন মেনে চলতে হবে, অনিচ্ছা সত্ত্বেও। যদি ইচ্ছা থাকে তাহলে তো ভালো, কিন্তু ইচ্ছা না থাকলেও তাকে সোশ্যাল প্রেসারে ওই সোশ্যাল ভ্যালুকে রেসপেক্ট করে চলতে হবে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেই 2000 সালের আগে তখন একটা জুতার কোম্পানি মার্কেটে একটা জুতা ছেড়েছিল, মানে একটা নতুন স্টাইলের জুতা মার্কেটে তারা লঞ্চ করে। সেই জুতার হিলের মধ্যে
আল্লাহ লেখার মতো একটা ডিজাইন ছিল। তো এটা ধর্মপ্রাণ মুসলমানরা যখন এটা ডিটেক্ট করতে পারলো, তখন তারা এটার বিরুদ্ধে চরম প্রতিবাদ করলো। তো চরম প্রতিবাদের ফলে সারা দেশে, ইভেন এই চট্টগ্রাম শহরে অনেক মিছিল হয়েছিল। ফলে ওই কোম্পানি ওই প্রোডাক্টটা মার্কেট থেকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। তো এই যে তারা প্রোডাক্টটা লঞ্চ করলো এবং পরবর্তীতে মার্কেট থেকে প্রোডাক্টটা প্রত্যাহার করলো, এতে তারা বিপুল পরিমাণ টাকার লোকসানের, টাকার ক্ষতির মুখোমুখি হয়েছিল। তো দেখা যাচ্ছে এই যে সোশিও কালচারাল ডাইমেনশনকে তারা রেসপেক্ট না করার ফলেই তাদের এই প্রবলেমটা হয়েছিল। তারপরে আপনি যেই কান্ট্রিতে প্রোডাক্ট সেল করতে চান বা যেই জনগোষ্ঠীর জন্য আপনি প্রোডাক্ট সেল করতে চান, তাদের ভ্যালুর সাথে মিল রেখেই আপনাকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি মিডল ইস্টে গার্মেন্ট সেল করতে চান, তাহলে তাদের যে এনভায়রনমেন্ট, তাদের যে ইচ্ছা, তাদের পোশাকের প্যাটার্ন, সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করতে হবে। আবার যদি আপনি চাইনিজ বা জাপান এইসব কান্ট্রির দিকে গার্মেন্টস সেল করতে চান, তাহলে তাদের লাইকিংস, তাদের ইচ্ছা, তাদের ড্রেসিং প্যাটার্ন, এগুলি ফলো করেই আপনাকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে। তো এভাবে সোশিও কালচারাল ডাইমেনশন আমাদের অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিসকে শেপ করে। এরপর আসেন পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ডাইমেনশন। দেশের এক্সিস্টিং রুলিং পার্টির ইচ্ছা এবং দেশের ল এর ফ্রেমওয়ার্ক, এই দুইটা জিনিসের কথা এখানে ইন্ডিকেট করা হয়েছে। তো রুলিং পলিটিক্যাল পার্টির ইচ্ছা একটা বিশাল ফ্যাক্টর দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। একটা রুলিং পলিটিক্যাল পার্টি যদি স্পেসিফিক ইন্ডাস্ট্রিকে ফেভার করে, তাহলে ওই ইন্ডাস্ট্রি ওই কান্ট্রিতে বেশি গড়ে উঠবে। যেমন ধরুন, আমাদের বর্তমান সরকার দেশের আইটি সেক্টরকে তারা ফ্লোরিশ করতে চায়, এই জন্য তারা এই সেক্টরে অনেক বেশি প্রণোদনা দিচ্ছে। তো এর ফলে এই সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি যে একটু অন্যান্য সেক্টর থেকে একটু বেশি বুম করছে। অন্যদিকে লিগ্যাল ডাইমেনশনটা হচ্ছে দেশের ফ্রেমওয়ার্ক, মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, স্পেসিফিক ইন্ডাস্ট্রি গঠন করার জন্য যেসব আইনগত বিষয় আছে, সেই সব বিষয়গুলির কথা এখানে বলা হয়। ধরেন, আপনি কোনো প্রোডাক্ট যদি আপনি এখানে উৎপাদন করতে চান, তাহলে দেশের লিগ্যাল সিস্টেম আপনাকে সেটাকে অ্যালাউ নাও করতে পারে। ফলে ওই ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠতে পারবে না। ফর এক্সাম্পল, আপনি যদি ধরেন যে হারাম কোনো প্রোডাক্ট, যেগুলি ধরেন অন্য কান্ট্রিতে খুব সহজে উৎপাদন হয় এবং সেগুলির একটা বিশাল মার্কেট ওইসব কান্ট্রিতে আছে, কিন্তু আমাদের দেশে যেহেতু ধর্মীয় মূল্যবোধের কারণে ওইসব প্রোডাক্ট মানুষ কনজামশন করে না, এবং সোশ্যাল একটা রেস্ট্রিকশন আছে ওইসব প্রোডাক্ট কনজামশনের ক্ষেত্রে। তো ওইসব প্রোডাক্ট আপনি যদি এখানে উৎপাদন করতে চান, বিপণন করতে চান, তাহলে সেটা আপনি পারবেন না। কারণ হচ্ছে এখানে আইনগত কি আছে, বাধা আছে। আইনগত বাধার বাইরে প্রসিডিউরাল প্রবলেম আরেকটা বিষয় আছে। যেমন ধরেন, আপনি কোনো সুনির্দিষ্ট অর্গানাইজেশন যদি এখানে গঠন করতে চান, তাহলে দেখা যাবে যে যদি প্রসিডিউর কঠিন হয়, যেমন আপনি ধরেন একটা সিএনজি স্টেশন দিতে চাচ্ছেন, দেখা গেল যে বাংলাদেশে রিফুয়েলিং স্টেশন যদি দিতে চান, আপনাকে অনেকগুলি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ওই যে তারপরে আর কি কি আছে, দেখা যাবে যে আপনাকে 14-15 জায়গায় দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তাদের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। আবার অনেক কান্ট্রিতে এটা শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিতে হয়। তাহলে যেসব কান্ট্রিতে আপনি এই প্রসিডিউরটা সহজ, কোন একটা বিজনেস অর্গানাইজেশন গঠন করার, তাহলে সেখানে ওই ধরনের অর্গানাইজেশন সহজে গঠন হবে। আবার যেখানে এই প্রসিডিউরটা অনেক কঠিন, জটিল, সেখানে ওই ধরনের অর্গানাইজেশন কম গঠন হবে। ফরেন অনেক ভালো ইন্ডাস্ট্রিকে যদি আপনি দেশে নিয়ে আসতে চান, এখানে যদি তাদের ফ্যাক্টরি স্থাপন করার সুযোগ দেন, আপনাকে এই প্রসিডিউর অনেক সহজ করে দিতে হবে। এরপর আসেন ইন্টারন্যাশনাল ডাইমেনশন। ইন্টারন্যাশনাল ডাইমেনশন এখন বিভিন্ন প্রোডাক্টকে তো সরাসরি চাপে রাখে। ফর এক্সাম্পল, চিটাং একটা চকলেট ফ্যাক্টরি আছে, আপনি এখানে চকলেট উৎপাদন করেন এবং এগুলি চিটাং এর মার্কেটে বিক্রি করেন। তো আপনার এই চকলেট যেই দোকানে বিক্রি হচ্ছে, সে একই দোকানে দেখা যাচ্ছে মালয়েশিয়ান চকলেট বিক্রি হচ্ছে,
আমেরিকান চকলেট বিক্রি হচ্ছে। মানুষ যখন ওই দোকান থেকে চকলেট কিনবে, তারা যখন মালয়েশিয়ান একটা চকলেট বা আমেরিকান একটা চকলেট খাবে এবং সেটা তাকে যে তৃপ্তি দিবে, এরপর যদি ধরেন আপনার ফ্যাক্টরির চকলেট তারা খায়, সেটা যদি ওই মালয়েশিয়ান বা আমেরিকান চকলেটের সমমানের না হয়, তাহলে পরবর্তীতে আপনার প্রোডাক্ট বা চকলেটটা তারা নাও কিনতে পারে। তো এখানে এটা একটা ইন্টারন্যাশনাল ডাইমেনশনের এফেক্ট, কারণ তখন আপনি আপনার প্রোডাক্টের সেল ঠিক রাখার জন্য অবশ্যই আপনার চকলেটের মান ওই মালয়েশিয়ান বা আমেরিকান চকলেটের সমপর্যায়ে নিয়ে আসতে হবে। এভাবে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলি বিভিন্ন কান্ট্রিতে চাপ সৃষ্টি করে এবং লোকাল প্রোডাক্টের মান যাতে এই কম্পিটিশনে যাতে যারা টিকে থাকতে পারে, সেজন্য তারা তখন তাদের প্রোডাক্টের মান বৃদ্ধি করতে বাধ্য হয়। এই ইন্টারন্যাশনাল ডাইমেনশন এখন ইগনোর করার উপায় নাই। ইভেন আপনি যদি আইন করে এই ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ইম্পোর্টকে নিষিদ্ধ করেন, তাহলে দেখা যাবে যদি ডিমান্ড থাকে এগুলি ইলিগেল পথে আপনার সমাজে আপনার আশেপাশে চলে আসতে পারে। তো এইভাবে দেখা যাচ্ছে এই আমরা যে এক্সটার্নাল এনভায়রনমেন্টাল এলিমেন্ট গুলি যেগুলি এখানে আলোচনা করলাম, টেকনোলজি, ইকোনমিক ডাইমেনশন, সোশিও কালচারাল ডাইমেনশন, পলিটিক্যাল লিগ্যাল ডাইমেনশন, ইন্টারন্যাশনাল ডাইমেনশন, এই সবগুলি এলিমেন্ট আসলে কোনো একক অর্গানাইজেশন নিয়ন্ত্রণে রাখতে পারে না, বরং এই সব এলিমেন্ট গুলির চাপে থাকে এবং তারা এইসব এলিমেন্ট গুলির সাথে কোপ করে চলতে বাধ্য হয়। আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্টাল এলিমেন্ট সম্পর্কে এখানে আমাদের লেকচার শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।